প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। আমরা এখনই শুরু করব। আমাদের ক্লাসটা আমি 7:30টায় স্টার্ট করেছি। আশা করি আমি জানি তোমরা সকাল থেকে অনেকগুলো ক্লাস করেছো, কিন্তু মাঝখানে একটা লম্বা গ্যাপও পেয়েছো। আশা করি এখন স্বতঃস্ফূর্তভাবে সবাই ক্লাসে জয়েন করবে। এক নাম্বার, আমি কিছু আজকে তোমাদের ক্লাসটা, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়। আমি জানি যে এই অধ্যায়টা তোমাদের এর আগে পড়ানো হয়েছে। আমরা একটা অধ্যায়ের 2-3 জন করে পড়াচ্ছি তোমাদের উন্নতির জন্য। তো তোমরা একটু তাড়াতাড়ি আসলে আমরা ক্লাসটা ফুল সুইংয়ে শুরু করতে পারি। হয়তো 30 জন চলে এসছো, ঠিক আছে। হ্যাঁ, তোমরা অনেকেই এসেছো। যারা রেগুলার তারা অবশ্য খুব তাড়াতাড়ি আসে। নুসাইবা, সাফওয়ান, ইশতিয়াক, তারপরে মুহতাসিম। ওয়ালাইকুম আসসালাম স্যার। ফ্যানের জন্য সাউন্ড কম আছে। আচ্ছা, সাউন্ডটা তোমরা ইয়ারফোন দিয়ে নাও বাবা, একটু কষ্ট করে ফ্যানটা বন্ধ। ওকে, শুরু করি। দেখো, আমরা এই টপিকটা তোমাদের ওয়াহিদ স্যার পড়িয়েছেন, খুব ভালো করে পড়িয়েছেন। আমি নিজেও জানি, আমি ওই ক্লাসটা দেখেছিলাম, অনেক সুন্দর করে পড়িয়েছেন। তো ওই স্যার মোটামুটি তোমাদের একটা ধারণা দিয়েছেন। ক্রিয়েটিভ সম্পর্কে ওই দিন কম আলোচনা হয়েছে। আজকে আমরা এটা একটা জটিল একটা প্রবন্ধ, এই জটিল প্রবন্ধ এই জন্য আমরা রিপিট করছি, এবং এই সৃজনশীলগুলো খুবই ইম্পর্টেন্ট। যদিও তোমাদের আমরা একটা সবসময় আমি তোমাদের একটা পরামর্শ দিই যে যদি কারো থাকে, অন্য প্রশ্নের স্কোপ থাকে লেখার, তাহলে এই প্রশ্নটা তোমরা যদি না পারো তাহলে অ্যান্সার করার দরকার নাই। কারণ তোমাদের 4টে করে কোশ্চেন আছে, লিখতে হয় 2টো। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু অপশন থাকবেই, কিন্তু তারপরেও আমাদের কিছু ইনফরমেশন এখানে লাগবে। আমরা ক্রিয়েটিভের জন্য বলো, ওয়ান ওয়ার্ডের জন্য বলো, হ্যাঁ, তারপরে এমসিকিউ এর জন্য বলো। এবং সত্যি কথা কি, এই চ্যাপ্টারটা তোমার জীবনে যত তোমার লেখাপড়া আছে প্রত্যেকটা ক্লাসেই মোটামুটি একটু ধারণা থাকতে হয়, এই ক্লাসে না হলে হয় না। তো আমরা এই জন্য আমি রিপিট করছি ক্লাসটা। আমি আবারও বলি, আমি দুঃখিত যে তোমাদের চ্যাপ্টারটা কিন্তু করানো হয়েছে। আমি আবার নতুন করে রিপিট করছি। এবং স্যারের ক্লাসটা দেখেছিলাম, অনেক সুন্দর ক্লাস নিয়েছেন। তো আমরা রিপিট করার আগে আমরা লেখক পরিচিতি সম্পর্কে একটু ছোট্ট এই 2-3 মিনিটের মধ্যে আমরা ওই, যাতে আমাদের মনে থাকে, ছড়ার মতো করে লিখি। হ্যাঁ, ওকে, গেট রেডি। প্রথম দেখো, এটা তোমাদের জন্য হুমায়ুন স্যার কিছু বিষয় লিখে গেছেন। ফ্ল্যাট ভাড়া, হ্যাঁ, কিছু লিখে গেছেন, যেটাকে বলা হয় কিশোর পাঠ। তাহলে আমরা এখানে প্রথমে লিখলাম কিশোর পাঠ। তোমরা সবাই লেখো খাতা কলমে কিশোর পাঠ অথবা কিশোর গ্রন্থ। লেখার পরে আমরা একটু কবিতার আকৃতিতে লিখি। এখানে দেখো, হুমায়ুন আজাদ স্যার, ক্লিয়ার? কিশোরদের নিয়ে কত নদী সরোবর এ লাল নীল দীপাবলি বুঝতে বের হবে।
ওকে, এই অংশগুলোর মধ্যে কোন কোনগুলো অংশ দেখো, স্যারের কথা তোমরা জানোই, কিশোর উপন্যাস, এটা বলছে কিশোরদের জন্য, এই জন্য কিশোর গ্রন্থ 1 নাম্বার। 2 নাম্বার কি, কত নদী সরোবর। 3 নাম্বার কি, লাল নীল দীপাবলি। ওকে, তোমাদের জন্য এই অংশগুলো লিখে গেছেন। এখানে কত বানানটা তোমরা ওটা দিয়ে নাও, যেহেতু এতে আছে। ক্লিয়ার? ভালো করে দেখো, এখন সাউন্ড পাবা। আমি চলে এসেছি, লেখাগুলো বুঝতে পারছো কিনা দেখো। কিশোর পাঠ, কিশোরদের জন্য যে বিষয়গুলো বিশেষ করে 2টি অংশ লিখে গেছেন, একটা কত নদী সরোবর, একটা লাল নীল দীপাবলি। তাই আমরা লিখেছি হুমায়ুন আজাদ স্যার কিশোরদের, কাদের জন্য, কিশোরদের জন্য কি নিয়ে গেছেন, কত নদী সরোবর, কি গেছেন, লাল নীল দীপাবলি খুঁজতে বের হলেন। তাহলে এই সহজে মনে রাখার মতো। এখন এই জিনিসটা এই জন্য লিখে দেওয়া, তোমরা সবাই খাতায় তুলে নিবে সহজে মনে রাখার জন্য। দ্বিতীয় অংশ দেখো, কাব্যগ্রন্থ। আমরা এখানে লিখলাম দ্বিতীয় অংশের নাম হচ্ছে কাব্যগ্রন্থ। তার যে কাব্যগ্রন্থ আছে, কাব্যগ্রন্থগুলো দেখো। তোমাদের কথাই বলি, তোমরা যাবে, বললাম তোমরা যাবে, কোথায় যাবে, এখানে দেখো, অলৌকিক স্টিমারে, অলৌকিক স্টিমারে চড়ে কি জল চিতাবাঘ খুঁজতে তোমাদের সাথে আমি যাব। হ্যাঁ, এখানে কি কি হলো, একটা হলো অলৌকিক স্টিমার, 2 হচ্ছে এই পর্যন্ত জলচিতাবাঘ। ক্লিয়ার? তাহলে তার 2টো কাব্যগ্রন্থ হচ্ছে, একটা হচ্ছে অলৌকিক স্টিমার আর একটা হচ্ছে জলচিতাবাঘ। আশা করি মনে থাকবে, কারণ আমি তোমাদের নিয়েই যাচ্ছি। হ্যাঁ, তোমাদের নিয়ে কোথায় যাব, অলৌকিক স্টিমারে চড়ে যাব, কি করতে, জল মানে যে চিতাবাঘের চোখ জ্বলছে সেই চিতাবাঘ হরণ করতে যাব। যাবা তোমরা? কে কে যাবে বলো, কে কে যেতে চাও? বনে যেতে হবে কিন্তু, ডেঞ্জারাস জায়গা। আমি স্পিকারে শুনতে পাই না, এখনো শুনতে পাও না? তোমার স্পিকারে সমস্যা আছে, ভয়াবহ সাউন্ড হচ্ছে কিন্তু, আমি পাশে শুনছি। হ্যাঁ, ওকে, এখন শোনা যায়? আমি কিন্তু ফুল ভলিউম দিয়ে দিয়েছি ওখানে। ওকে, তাহলে 2টো অংশ গেল, একটা হচ্ছে কিশোরদের জন্য পাঠ, আর একটা হচ্ছে একটা কিশোরদের জন্য, আর একটা কি করলাম আমরা, কাব্যগ্রন্থ। ওকে, এখন থার্ড ওয়ান হচ্ছে গবেষণা গ্রন্থ। দেখো আমাদের অনেক গবেষণা মিসার। হ্যাঁ, কি হচ্ছে তোমাদের? হ্যাঁ, যাবা, ভেরি গুড। কে কে যেতে চায়? সৈয়দ আহমেদ যাবে স্যার, তারপর রিফা তাসনিম যাবা। ওকে, ভয় আছে কিন্তু স্যার, আমি চলে গেছি সবার আগে। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব, স্কুল খুলুক। ঠিক আছে, আমরা কি করতে যাব, অলৌকিক একটা স্টিমার। মানে অলৌকিক মানে কি, যেটা দেখা যাবে না, তার মানে আমরা এখন ইচ্ছা করলে দেখতে পারবো, যেতে পারবো। অলৌকিক স্টিমারে চড়ে যে চোখের জ্বলছে চোখ, সেই চিতাবাঘ ধরতে যাব। ওকে, ভেরি গুড। এখন চলে আসো গবেষণা। কি বললাম, গবেষণা গ্রন্থ। দেখো আমরা এখানে লিখি গবেষণা গ্রন্থ। গবেষণা গ্রন্থের মধ্যে দেখো 1 নম্বর দেখো, কবি শামসুর রহমান
করছে হুমায়ুন স্যারের বাক্যতত্ত্ব পড়তে গিয়ে নিঃসঙ্গ এই অংশটা দেখা যাচ্ছে ডান দিকেরটা, আমি এটা এখানে লিখি একসাথে। নিঃসঙ্গ শেরপা বলে, ওকে। এখানে কি কি দেখো, এক নম্বরে খেয়াল করতে হবে, আমরা শামসুর রহমানের কথা বলছি না, এই শামসুর রহমান সম্পর্কে নিজেই এটা একটা তার গবেষণা গ্রন্থ। 2 নম্বর হচ্ছে বাক্যতত্ত্ব, আর 3 নম্বর হচ্ছে নিঃসঙ্গ শেরপা। হ্যাঁ, এই তিনটা। তাহলে কি কি পেলাম? 1 নম্বর আমাদের কবির সম্পর্কে তিনি লিখেছেন, 2 নম্বর বাক্যতত্ত্ব, 3 নম্বর নিঃসঙ্গ শেরপা সম্পর্কে লিখেছেন। তাহলে দেখো তো বোঝা যায় কিনা কি বললাম? গবেষণা গ্রন্থ, এটা গবেষণা গ্রন্থ, ঠিক আছে? তোমরা যারা এটা গ্রন্থ না লিখেছি তারা লিখে নাও, গবেষণা গ্রন্থ কি কি? কবি শামসুর রহমান, কবি পর্যন্ত বাদ, শামসুর রহমান সম্পর্কে তিনি, স্যার ক্যামেরা একটু লাইট সাইডে নেন। আচ্ছা দেখো, কবি শামসুর রহমান, কবি বলার দরকার নেই, শামসুর রহমান সম্পর্কে উনি গবেষণা করেছেন। শামসুর উচ্চারণটা হবে কিন্তু শামসুর রহমান। 2 নম্বর বাক্যতত্ত্ব নিয়ে তিনি গবেষণা করেছেন। 3 নম্বর নিঃসঙ্গ শেরপা যা নিয়ে তিনি গবেষণা করেছেন, এই জন্য তার এই 3টি গবেষণা গ্রন্থ। তাহলে তার গবেষণা গ্রন্থের সংখ্যা কয়টি? 3টি। আমি রিপিট করে আমরা এখন চলে যাব মূল পর্বে, রিপিট করে মূল পর্বে চলে যাব। এখন দেখো, আমি উপর থেকে চলে যাও, সবাই এখানে চলে যাও। দেখো, বাংলা ভাষার জন্মকথা, এটা ইম্পর্টেন্ট। হুমায়ুন আজাদ স্যার 47 থেকে 2004-এ মৃত্যুবরণ করেছিলেন। তোমরা, আমি আরো বলছি, রিপিট করছি, এটা কিন্তু তোমাদের এক স্যার পড়িয়েছেন, ওই স্যার ভালো করে পড়িয়েছেন, আমি ক্লাসটায় ছিলাম। এখন আমরা এটা রিভিশন করাচ্ছি, যেহেতু আমরা নতুনভাবে করছি। সবাই রেডি থাকবে এবং খুব সহজ টেকনিকে তোমাদের অল্প কথায় মূল বক্তব্যটা বলে দিব, তাহলে মনে থাকবে। তার আগে কি করলাম, আমরা এই লেখক সম্পর্কে আমরা কিছু তথ্য পেলাম। কোন তথ্য? আমি হুমায়ুন আজাদ স্যার সম্পর্কে কিছু তথ্য দিলাম। এখানে মোট তথ্যগুলো এইভাবে মনে থাকে না, এই জন্য আমরা সহজ সিস্টেম করে নিয়েছি। হুমায়ুন আজাদ স্যার কিশোরদের নিয়ে কত নদী সরোবরে লাল নীল দীপাবলি খুঁজতে বের হলেন। কাদের নিয়ে? কিশোরদের নিয়ে। তাহলে কত নদী সরোবর কাদের জন্য? কিশোরদের জন্য। লাল নীল দীপাবলি কাদের জন্য? কিশোরদের জন্য। এই জন্য এটার নাম হচ্ছে কিশোর পাঠ, নাম্বার 1। নাম্বার 2, আমি বলেছি কাব্য গ্রন্থ, মাত্র 2টো কাব্যগ্রন্থ, একটা নাম দিয়েছি, তোমাদের সাথে আমি যাব বলেছি। কোথায় যাব? অলৌকিক স্টিমারে। তাহলে অলৌকিক স্টিমারটাও কিন্তু তার কাব্যগ্রন্থ। কি জন্য যাব? আমরা চিতাবাঘ ধরতে যাব, যে চিতাবাঘের চোখ জ্বলছে। এই জন্য আমি বললাম তোমাদের সাথে যাবে, বা তোমরা কে কে যাবে অলৌকিক কে কে যাবে, যে তোমরা অলৌকিক স্টিমারে চড়ে জলক চিতাবাঘ খুঁজতে, নাম্বার বা খুঁজতে যেতে পারো, অবশ্যই স্বীকার করতে যেতে পারো, সমস্যা নাই। 3 নম্বরের অংশ হচ্ছে, আমি বলেছি গবেষণা গ্রন্থ, কবি অংশটুকু বাদ দিবে। 1 নম্বরে শামসুর রহমান স্যার নিয়ে উনি গবেষণা করেছিলেন। তারপরে বাক্যতত্ত্ব, ওনার বিখ্যাত একটা, তোমরা জানো, উপরের ক্লাসে উঠলে বাক্যতত্ত্ব বিখ্যাত একটা বই, তিনি এটা গবেষণা গ্রন্থ তার, এবং নিঃসঙ্গ শেরপা, এই 3টা। আশা করি বুঝতে পেরেছো। আমরা মূল পর্বে চলে যাচ্ছি, ওকে। এখন আমি বুঝে দিব, স্বাভাবিক কারণেই আমার কিন্তু বুঝতে হচ্ছে। তোমরা যারা যারা তুলে নাও নাই, তারা তারা এক্ষুনি তুলে নাও।
এরই মাঝখানে তোমাদের আর কোন কোন জায়গায় সমস্যা আছে আমার একটু লিখে জানাবে। হ্যাঁ, হ্যাঁ, এরই ফাঁকে লিখে জানাবে। 1 নাম্বার, 2 নাম্বার, তোমাদের আমরা বলেছি যে সৃজনশীল অনেক বেশি পেতে হবে। আমি এখন মুছে দিলাম এবং আমার জায়গা লাগবে, আমি উপর পর্যন্ত মুছে দিব। ওকে ওকে, চলে আসো। তো অনেক গরম আজকে, আমি একদম এই পর্যন্ত মুছে দিলাম। এটা সকল ক্লাসের জন্য। প্রথমে দেখো, আমরা ওনার এর নাম হচ্ছে বাংলা ভাষার জন্মকথা। নিঃসন্দেহে বুঝতে পেরেছো, বাংলা ভাষার জন্মকথা মানে আমরা এটার জন্য বেশি সময় ব্যয় করবো না, আমরা ক্রিয়েটিভ চলে যাব। বাংলা ভাষার জন্মকথা মানে বাংলা ভাষা কোথা থেকে এসছে। অনেক কনফিউশন, আমাদের অনেক রকম প্রশ্ন হয় যে কোথা থেকে এসছে, তারপরে এই গতিবিধি। আবার কেউ কেউ আমরা বলছি যে সংস্কৃতর মেয়ে, আবার কেউ বলছি না সংস্কৃতর মেয়ে তবে দুষ্টু মেয়ে, আবার কেউ বলছি। তাহলে এই যে আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে, অনেক রকম সমস্যা আছে। আমরা পড়াতে গেলে এটা এত জটিলতার মধ্যে, এত সাল দেয়া, এত ছোটখাটো জিনিস দেয়া, পড়তে গেলেই মাথাটা ধরে যায়, আমাদের পড়া হয়। এবং তোমরা দেখো, তোমাদের যতগুলো গল্প, কবিতা বা প্রবন্ধ আছে, এর মধ্যে সবচেয়ে এটা তোমরা বিরক্তি বোধ করো। আমি মনে করি বিরক্তি বোধ করার কারণ আছে। কারণ প্রবন্ধ কিন্তু, আমি এর আগে ক্লাস 10-এর ক্লাসে বলেছিলাম, প্রবন্ধ মানে কিন্তু তোমার মজা দিবে না, তোমাকে আনন্দ দিবে না। প্রবন্ধ তোমাকে ব্যথা দিবে না, কষ্ট দিবে না। যেখানে কষ্ট নেই, যেখানে ব্যথা নেই, তারপর যেখানে ট্র্যাজেডি নেই, যেখানে ফিলিং নাই, সেখানে পড়তে ভালো লাগবে না। এই জন্য প্রবন্ধটা আসলে ভালো লাগে না। সাধারণত কবিতা দেখো, অনেক মজার মজার শব্দ থাকে এবং তোমাকে আবেগে আপ্লুত করে দেয়, তোমাকে রোমান্টিক করে ফেলে, তোমাকে অনেক কল্পনা তৈরি করতে পারে। তারপরে তুমি নাটকে গেলে দেখবে ডায়ালগ আছে, সেখানে অনেক মজার মজার ডায়ালগ শোনা যায়, উত্থান পতন আছে। উপন্যাসে গেলে তোমার নায়ক নায়িকা পাবা, তাদের মধ্যে কথোপকথন শুনতে পারবে। আবার ছোট গল্পে দেখো, সুন্দর সুন্দর কথা শুনতে পাবে, গল্পের মধ্যে অনেক অনেক বড় কিছু বুঝতে পারবে। কিন্তু তুমি যখন প্রবন্ধে আসবে দেখবে আর কিছুই থাকবে না। এই জন্য এটা মজা লাগে না। কারণ প্রবন্ধর অপর নাম হচ্ছে জ্ঞান। অর্থাৎ তুমি প্রবন্ধ যদি ভালো করে করতে পারো, তাকে তোমাকে জ্ঞানী করে তুলবে। ঠিক আছে? অর্থাৎ যেখানে বুদ্ধিমত্তা, বুদ্ধির চর্চা, মাথার চর্চা এইগুলো থাকে, সেটাই হচ্ছে প্রবন্ধ। তাহলে এই জায়গায় আমাদের একটু মজা কম হবে, কিন্তু আমরা যদি একটু চেষ্টা করি যে এই মজাটাই একটু সহজ করার চেষ্টা করি, আমি একটু সহজ করার চেষ্টা করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। ওকে, বই আমরা পড়েছি, কিন্তু বই পড়ার চেয়ে আমি সহজ করার চেষ্টা করেছি। প্রথম দেখো, প্রথমে আমি একটা অংশ দিয়েছি, তোমরা জানো যে ইন্দো, আমি এটা নাম দিলাম ইন্দো ইউরোপীয়। ইউরোপীয়, এটা সবাই জানো। এটা এটা কি? এটা হচ্ছে একটা ভাষা বংশ। ক্লিয়ার? তাহলে এটা কিন্তু আমি বললাম ভাষা বংশ। আমরা লাল কালিতে লিখি, এটা আমরা পেলাম। আমাদের একটা যে বংশ আছে, এই বংশটার নাম হচ্ছে ভাষা বংশ। ওকে, আমরা এটা টার্গেট করলাম, ভাষা বংশ এটা। এরপরে যে অংশটা আছে ইন্দো ইউরোপীয় থেকে, দেখো যে বিষয়টা পেয়েছি, সেটা ইন্দো ইউরোপীয় দুটো অংশ আছে। আমরা অনেকেই এই অংশ দুটো মজা করে পড়তে পারি না, এই জন্য আমাদের ভালো লাগে না। হ্যাঁ, আমরা এই দুটো অংশের মধ্যে দেখো, 1 নম্বর অংশ আমি এই জায়গায় দিচ্ছি। 1 নম্বর অংশ সেম আমরা দিলাম, এটার নাম দিলাম, আগে দিলাম কেন্তুম। নাম শুনেছো কখনো? কেন্তুম। আর 2 নম্বরের নাম দিলাম শতম। ওকে, ভালো করে দেখো, ইন্দো ইউরোপীয় থেকে দুটো অংশ পেলাম, একটার নাম দিলাম কেন্তুম, একটার নাম দিলাম শতম। ঠিক আছে? এই দুটো অংশ দেখো। এখন দেখো কেন্তুম অংশটা আমাদের কি হয়েছে, কেন্তুম অংশটা আমাদের ডিলিট হয়ে গেছে। এই কেন্তুম অংশটা আমাদের আর কোনো জায়গায় কাজে লাগে নাই, বা আমাদের ভাষার সাথে সম্পৃক্ত নাই বলে এই পর্যন্ত আসার পরে এই পর্যন্ত শেষ।
আমাদের এটার প্রয়োজন হয় না বলে আমরা রেখে দিলাম। এখন চলে আসে শতম। তো শতমে এসে আমরা কি দেখব? শতমে এসে দেখো এই শতমগুলো ভাগ হয়েছে অনেক সুন্দর একটা অংশে ভাগ হয়েছে। এক নাম্বার ভাগ আমরা একটু ভাগটা করে দিই। এক নাম্বার ভাগে আছে ইরানীয়। আমি এই সবগুলো দিব না, হ্যাঁ, যেগুলো প্রয়োজনীয় সেইগুলো দিব। ইরানীয়, ঠিক আছে। দুই নাম্বার ভাগ হচ্ছে দার্দিক, নামটা একটু অন্যরকম, দার্দিক, ঠিক আছে। তিন নাম্বার ভাগ আমি যদি তিন নাম্বারটা দিতে চাচ্ছি না, আমি আমার আসলটাই দিতে চাচ্ছি। আসলটাই দিতে চাইলে আমি চলে আসবো এই জায়গায়, আমি বড় করে লিখলাম। এই আসল যেটা আমাদের প্রয়োজন সেই অংশটার নাম লিখব, সেটা হচ্ছে ভারতীয় আর্য। এইটা তোমাদের দরকার। কি বললাম? এটার নাম দিলাম ভারতীয়, তারপরে নাম দিলাম আর্য, ঠিক আছে। আমাদের এইটা দরকার। এই সাইডটা অফ হয়ে গেল। তাহলে কি হলো? এই দুটো সাইড অফ হয়ে গেল। এই দুটো সাইড আমাদের আর কখনোই প্রয়োজন হবে না, তোমাদের জানার দরকার হবে না। আমরা ভারতীয় আর্য পর্যন্ত পেলাম। তার মানে আমাদের গোলটা কি আসছে? ইন্দো ইউরোপীয় থেকে। দেখো, ইন্দো ইউরোপীয় থেকে আমরা দুটো অংশ পেয়েছি, একটা অংশ বাদ দিয়ে দিলাম। দ্বিতীয় অংশ পেলাম আমরা শতম। এই শতমটা আমার লাগবে, তার মানে এই লাইনটা আমি এই দিকে দিলাম। এই শতমটা কিন্তু আমার লাইন যাবে এইদিকে। আমি সব সময় রাইট সাইডে যাচ্ছি। এখান থেকে চলে গেলাম এখানে, এখানে যাওয়ার পরে আমি শতম পেলাম। আমি যেটা এই যে শতমটা পেলাম, শতমটা যাওয়ার পরে শতমের তিন সাইড চলে গেছে, যেটা আমার নিব না। আমি শতমে চলে আসব। আমি কোথায় আসবো? শতমে যেটা আমার প্রয়োজন সেটা নেব। কোনটা? ভারতীয় আর্য। আমার সাথে সম্পর্ক হচ্ছে ভারতীয় আর্য। আমি ভারতীয় আর্য রেখে দিলাম, বাকি দুটো কেটে দিলাম। এরপর চলে যাও ভারতীয় আর্য থেকে এর পরের যে অংশটা আসে, এই পরের অংশ হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য, ঠিক আছে। আমি এখানে লিখলাম প্রাচীন ভারতীয় আর্য, ওকে। তাহলে সরাসরি কিন্তু সম্পর্ক কার সাথে? এর থেকে একটা সময়ের ব্যবধানে আমার হয়ে গেল নামটা প্রাচীন ভারতীয় আর্য, ওকে। এটা আমার প্রয়োজন, এর থেকে আর কোনো ভাষা আসে না। এরপরে আমি যেটা করব সেখানে হচ্ছে এই দুটো থেকে মজার জিনিস আসছে। এই দুটো থেকে একটা আসছে সংস্কৃত, বড় করে লিখলাম সংস্কৃত। আরেকটার নাম হচ্ছে প্রাকৃত। কি নাম দিব? প্রাকৃত, ওকে। এই পর্যন্ত এসে থেকে ভাই। তাহলে এখন দেখো, ভারতীয় আর্য থেকে আমি এই পর্যন্ত আসলাম, প্রাকৃত। আমার এটার আর প্রয়োজন হবে না। আমি কিন্তু ওটা আর প্রয়োজন বোধই করছি না। আমি বাম দিকেরটা নিবই না, সংস্কৃত আমার আর দরকারই নাই, ঠিক আছে। তো সংস্কৃত যেহেতু দরকার নেই, সেহেতু আমার ডান দিকের নিয়ে
ওকে, এখন আমি কথা বলছি, ভালো করে ছবির দিকে তাকাও, তাহলে আর তোমাদের সমস্যা হবে না ইনশাল্লাহ। ভালো করে ছবির দিকে দেখো, আর তোমাদের এত কষ্ট করে পড়ার দরকার হবে না। আমার কথাগুলো স্পষ্ট করে শোনো। আমি যে কথাগুলো বলছি খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে। আমি প্রথম বলেছি ভাষা বংশের নাম কি, প্রথম কথা আসতে পারে ভাষা বংশ কি। এখানে দেখো ভাষা বংশের নাম কি, তোমার উত্তর হচ্ছে ইন্দো ইউরোপীয়। ঠিক আছে, ইন্দো ইউরোপীয় ভাষা বংশের নাম। দ্বিতীয় হচ্ছে ভাষা বংশ থেকে কোন ভাষা এসছে, শতম। দেখো দুটো গোষ্ঠী এসছে, একটা শতম আর একটা কেন্তুম। আমাদের প্রয়োজন কোনটার? প্রয়োজন হচ্ছে শতম। আমাদের কেন্তুমের কোনো প্রয়োজন নাই, কেন? কেন্তুম থেকে অন্য ভাষা চলে গেছে। দেখো পৃথিবীর প্রায় ৩৫০০-এর অধিক ভাষা আছে, আমরা কিন্তু অবস্থানে চতুর্থ। সুতরাং ৩৫০০ ভাষা কি সব কেন্তুম থেকে এসছে? তা কিন্তু আসে নাই। এর মধ্যে কিছু শতম থেকে এসছে, কিছু কেন্তুম থেকে আসছে। এখন তুমি বলতে পারো স্যার কিভাবে আসতে পারে। আমি মানুষ নৃতত্ত্ব সম্পর্কে আমি কিছু বলতে চাই। তোমরা জানো যে মানুষ জন্ম মৃত্যু যে সংক্রান্ত যেখানে হয়, সেখানে যে ইতিহাস আছে, সেখানে কি আমাদের প্রথম এসেছিলেন হযরত আদম আলাইহিস সালাম। উপস্থিতি কম দেখছি, একটু তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আমরা মূলে যাব, মূল অংশে চলে যাব। এই অংশটা প্রায় শেষের দিকে। হ্যাঁ, আমরা এই শেষটা করে আমরা ক্রিয়েটিভ নিয়ে আলোচনা করব। এটার মধ্যে অনেক ক্রিয়েটিভ আছে, এটাও ভাববা। নো স্যার মানে কি? নো স্যার কি এখনো পাও নাই? আরও হিয়ার জাস্ট দেখতে পাচ্ছ না, তাই তো? হ্যাঁ দেখছি, চেষ্টা করছি। ঠিক আছে এমনি সব। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, ওখান থেকে প্রাকৃত, আচ্ছা না তার থেকে আসছে। হ্যাঁ, অত আমি ডিটেল দিচ্ছি না। হ্যাঁ, ওকে, হ্যাঁ চলে আসছো সবাই, ভেরি গুড। এখন আমরা একটু বইয়ের সাথে, তোমরা দেখো এই বইয়ে আমি কিন্তু বেসিকটা দিয়েছি। হ্যাঁ, তোমাদের বইয়ে আরো কিছু তথ্য আছে, তথ্যগুলো এখানে এই যে প্রাচীন ভারতীয় এবং প্রাকৃতর মধ্যে জটিলতা থাকতে পারে, কিন্তু বইয়ের এখানে বৈদিক সংস্কৃত আমরা এতই যাচ্ছি না। আমি জাস্ট তোমাদের কি পয়েন্টে যাচ্ছি, আমি কি পয়েন্টটা বলে দিচ্ছি। এখন আমাদের এই জায়গায় কি হলো, ভারতীয় আর্য পেলাম, প্রাচীন ভারতীয়, আর্য, প্রাকৃত। এই প্রাকৃত থেকে দুটো অংশ আসলো, একটা গৌড়ীয়, একটা মাগধী। এখন মজার ব্যাপার, এই গৌড়ীয় কে বলেছেন আর মাগধী কে বলেছেন, এই দুটো আমাদের দেখার বিষয়, তাহলে আমরা উত্তর পেয়ে যাব। এখন দেখো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এখানে আমরা লিখি এই জায়গায় দেখো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আর মাগধী প্রাকৃত কে বলেছেন? মাগধী প্রাকৃত বলেছেন সুনীতি কুমার। ঠিক আছে, আমি উপরে লিখছি, জায়গা নেই, সুনীতি কুমার। তাহলে দুইটো কি হলো, প্রাকৃত আসার পরে আমরা যে অংশটা পেলাম সেটা হচ্ছে দুটো অংশ হয়ে গেল। একটা অংশের নাম হচ্ছে গৌড়ীয় প্রাকৃত, একটা হচ্ছে মাগধী প্রাকৃত। তাহলে দুটো প্রাকৃত, কিন্তু গৌড়ীয় প্রাকৃত, মাগধী প্রাকৃত। এখন দুইজন ভাষাবিজ্ঞানী দুই রকম কথা বললেন। একটা এসছে হচ্ছে ডক্টর শহীদুল্লাহর মতে, উনি বলছেন যে আসলে পরবর্তী অংশ গৌড়ীয় প্রাকৃত, এবং ডক্টর সুনীতি কুমার বললেন মাগধী প্রাকৃত। ঠিক আছে, দুটো থেকেই হলো। এখন এই দুটোর মধ্যবর্তী পর্যায়ে এসে একটা হয়ে গেল বিকৃত, একটা বিকৃত হয়ে গেল। বিকৃত হয়ে নাম হলো কি জানো? নাম হলো অপভ্রংশ। দেখো লাল কালি লেখা আছে, নাম হলো অপভ্রংশ। আমরা অপভ্রংশটা পেলাম। তারপরে অপভ্রংশের পরে
যে অংশটা আছে সেটা দেখো, এর পরবর্তী ইমিডিয়েট পরেই যে অংশটা আসলো সেটার নাম হচ্ছে বঙ্গ কামরূপী, তারপরে আসলো বাংলা। এখন এই বঙ্গ কামরূপী কিন্তু মা, তুমি বঙ্গ কামরূপী কি ধরবা, একে মা ধরো, ঠিক আছে। আর বাংলা হচ্ছে মেয়ে ধরো, এটা ধরলাম মেয়ে। আর এইগুলো কি, উড়িয়া, আসামিয়া, এগুলো কি, এগুলো হচ্ছে বোন, ঠিক আছে। আমি ওকে আবার চলে আসছি। দেখো আসলে নেটওয়ার্কের ব্যাপার তো, এটা আমারও হাত নাই তোমাদেরও হাত নেই, সরি। এখন দেখো কেন্তুম থেকে যে দুটো অংশ আসলো, একটা বাম দিকে একটু টাকাও, ইরানীয় লেখা আছে এবং দার্দিক লেখা আছে। ইরানীয় এবং দার্দিক এটা কিন্তু আমাদের আর কোনো জায়গায় প্রয়োজন হবে না, প্রয়োজন লাগেনি, এই জন্য ক্রস চিহ্ন দিয়েছি। মজার ব্যাপার দেখো, এর পরে যে অংশটা আছে তোমাদের বইয়ের সাথে একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু এটা বেসিক। আমি যেটা করেছি এটা কিন্তু বেসিক, হ্যাঁ। এইটাই হচ্ছে আমাদের বিভিন্ন তথ্য থেকে নেয়া। আর বইয়ের সাথে হয়তো একটু নামের চেঞ্জ হতে পারে, তাতে কিছু চিন্তা করার দরকার নেই। এরপর চলে আসো সংস্কৃত। দেখো সংস্কৃতর নিচে আমি আবার ক্রস চিহ্ন দিয়েছি, পেয়েছো? লাল ক্রস চিহ্ন, আশা করি পেয়েছো। এখন দেখো সংস্কৃত ওই জায়গায় যাওয়ার পরে সংস্কৃত থেকে কি এসছে তোমাদের আমি একটু বলে দিই। দেখো সংস্কৃত থেকে আমরা যেগুলো পেয়েছি এগুলো তোমাদের আর লাগে না, সেটা হচ্ছে সংস্কৃত থেকে যেমন আমরা পেয়েছি পালি, হ্যাঁ পালি, আবার পেয়েছি সৌরসেনী, হ্যাঁ। আমরা কি পেলাম, এই দুটো ভাষা পেয়েছি, একটা হচ্ছে পালি আর একটা হচ্ছে সৌরসেনী। ভালো করে দেখো এই ভাষাটা, এখন এই পালির সাথে এই অংশটা, তাহলে সংস্কৃত থেকে আমরা কি পেলাম, পালি পেলাম আর সংস্কৃত পেলাম, এই সৌরসেনী পেলাম। এটা কিন্তু আমরা আর কোথাও পাই না, বাংলার সাথে কোনো জায়গায় সম্পৃক্ততা নেই। এই জন্য সংস্কৃত থেকে যে বাংলা আসেনি এটা কিন্তু আমি ডেফিনেটলি বললাম। তোমরা অনেকেই যে ভাবো যে সংস্কৃত থেকে বাংলা এসছে, না, এবং আমরা এটা কখনোই ভাবি না সংস্কৃত থেকে বাংলা আসেনি। তাহলে সংস্কৃত দেখো অন্য পথে চলে গেছে, আস্তে আস্তে হঠাৎ করে সংস্কৃত একটু কথা শুনলো না। আর তোমরা জানো যে সংস্কৃত এই শ্লোক জাতীয় কথা, পবিত্র, অর্থাৎ এই সংস্কৃত কিন্তু লেখ্য ভাষা। মজার ব্যাপার, এটা আরেকটা জিনিস তোমরা তথ্য নিয়ে নেবা, এটা কিন্তু লেখ্য, অর্থাৎ সেই সময় একমাত্র লেখার ভাষা ছিল সংস্কৃত, হ্যাঁ, একমাত্র লেখার ভাষা ছিল সংস্কৃত। এই জন্য আর প্রাকৃত ছিল, তোমরা একটা লেখ্য ভাষা ছিল, ওকে। আর প্রাকৃত ছিল চলিত ভাষা বা মুখ্য ভাষা, মুখের ভাষা, অর্থাৎ এটা মুখের ভাষা ছিল। আর এই জন্যই আমরা জানি যে এটার নাম হচ্ছে প্রথাশীলিত ভাষা। প্রথাশীলিত বোঝো তো, যেটার নিয়ম আছে, যেটা গঠন আছে, যেটা সুন্দর করে জানতে হয়, সেটা হচ্ছে প্রথাশীলিত ভাষা, যেটাকে দিয়ে আমরা অনেক পবিত্র মনে করি। ওই বেদের যে শ্লোকগুলো আছে সেই শ্লোকগুলোকে পবিত্র মনে করে আমরা সবাই লিখে রাখতে শুরু করলাম, তাই না? তোমরা এটা তোমাদের বইয়েই আছে। তো আমরা যখন এটা শুরু করলাম তখন কি হলো, এই লেখ্য ভাষাটাকে যেহেতু জটিলতা এর মধ্যে আছে, তখন প্রাকৃত এসে থেমে যাওয়ার পরে তখন ওই প্রাকৃত নিয়ে আমরা দুটো অংশ পেয়ে গেলাম। সুনীতি কুমার বললেন যে না, বাংলা ভাষাটা আসলে প্রাকৃত থেকেও নাই, গৌড়ীয় প্রাকৃত থেকে, এবং সুনীতি কুমার বললেন মাগধী প্রাকৃত। এই দ্বন্দ্বর পরবর্তীতে দুটোই একত্রিত হয়ে গিয়ে একটা বিকৃত হলো। বিকৃত হওয়ার পরে যে ভাষাটার নাম হলো অপভ্রংশ। অপভ্রংশ যখন হলো, এই অপভ্রংশ থেকেই আমাদের নামকরণ করা হলো বঙ্গ কামরূপী। আর এই বঙ্গ কামরূপী কিন্তু বাংলার মা, আর বুঝতে পেরেছ? আর মেয়ে কিন্তু বাংলা। তাহলে আমরা মা পেলাম কাকে? মা পেলাম বঙ্গ কামরূপী। মা কিন্তু আমরা সংস্কৃত তো পেলাম না, আমরা বাংলা হচ্ছে মেয়ে আর মা হচ্ছে বঙ্গ কামরূপী, ওকে। আর বোন দেখো, বঙ্গ কামরূপী থেকে শুধু যে বাংলা উৎপন্ন হয়েছে তা কিন্তু নয়, আরও আমরা দুটো ভাষা ওখানে পেলাম। ওখানে আরও 3-4টে আছে, বেসিক্যালি দুটো ভাষার নাম দিয়েছি। দেখো একেবারে নিচে একটার নাম উড়িয়া আর একটার নাম অসমিয়া, ক্লিয়ার? একটা উড়িয়া পেলাম আর একটা পেলাম অসমিয়া। তাহলে আমরা বাংলার বোন যদি বলতে হয় কাকে বলবা? উড়িয়াকে বলবা, অসমিয়াকে বলবা। আর বাংলার মা যদি বলতে হয় কাকে বলবা? বঙ্গ কামরূপীকে বলবা। আর যদি বলি বাংলা কোন ভাষা বংশের অন্তর্গত, তোমাকে অবশ্যই বলতে হবে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের অন্তর্গত, ওকে। আশা করি আমি তোমাদের বোঝাতে সক্ষম হয়েছি, আমরা খুব সুন্দরভাবে বুঝেছি। এছাড়াও তোমাদের যে অংশটা করতে হবে,
তোমাদের বইয়ের যে অংশটা আছে এই বইয়ে একবার পড়ে নিলে ইনশাআল্লাহ, তোমাদের আমি বললাম তো তোমার ওয়াইস স্যার ভালো করে পড়িয়েছেন, ওই মিলিয়ে নিবা, দেখবা কোনো জায়গায় কোনো সমস্যা হবে না। একটু নামে চেঞ্জ হতে পারে, কিন্তু আমরা একটা ধাপ করে কমাই দিয়েছি, এখানে বিস্তারিত আছে, আমি মোটামুটি তোমার যেগুলো বেসিক লাগে বেসিকটা আমি এখানে বলে দিয়েছি। ওকে, এখন আমি তোমাদের বইটা এখানে দেখলাম, তোমাদের এখানে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ ঠিক আছে। এরপরে আরেকটা অংশ বলছে যে ভারতীয় ইউরোপীয় ভাষা বংশ, আমরা ওইটুকু যাই নাই। এরপরে বলছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ অনেকগুলো শাখা, যার একটি হচ্ছে ভারতীয় আর্য ভাষা। তো আমরা এখানে দিয়েছি ভারতীয় আর্য ভাষা। ওকে, তোমাদের বইয়ের সাথে মিল আছে। এরপর ইন্দো ইউরোপীয় ভাষা অনেকগুলো শাখা, একটি হচ্ছে ভারতীয় আর্য ভাষার প্রাচীন ভাষাগুলোর বলা হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা। দেখো, প্রাচীন ভারতীয় আর্য ভাষা, ক্লিয়ার। এরপরের অংশটার নাম হচ্ছে বলছে প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ পাওয়া যায় ঋগ্বেদের মন্ত্রগুলোতে। ওকে, আমরা ঋগ্বেদের মন্ত্রগুলো কি সংস্কৃত পেলাম। এই দেখো, ঋগ্বেদের মন্ত্রগুলো সংস্কৃত, আসলে সেই ঋগ্বেদের মন্ত্রগুলো কি সংস্কৃত। ওকে, এরপরে দেখো সংস্কৃত কি বিধিবদ্ধ পরিশীলিত শুদ্ধ ভাষা। আমি কি বলেছি, আমি সংস্কৃতকে বললাম লেখ্য ভাষা, আর লেখ্য ভাষায় হলে বিধিবদ্ধ। ওকে, এরপরে ওরা বলছে, তোমাদের বইয়ে বলছে যে, আমি সালটা তোমরা এখানে লিখে নাও, যিশুর জন্মের আগে ভারতীয় আর্য ভাষা 3টি স্তর পাওয়া যায়। একটা হচ্ছে বৈদিক সংস্কৃত, আমাদের এই বৈদিক সংস্কৃতের সাথে সংস্কৃত নামটা আমাদের সাথে সম্পৃক্ত নাই, আমরা অন্য জায়গায় চলে গেছি। 1200 থেকে 800 অব্দ পাওয়া যায় খ্রিস্টপূর্ব, এবং সম্ভবত 400 অব্দের দিকে পানিনি একজন ব্যাকরণবিদ, এটা তো তোমরা আগেই জানো। বৈদিক সংস্কৃতিতে বলা হয় আর্য ভাষা, প্রাচীন ভারতীয় আর্য ভাষা গেলাম। প্রাকৃত ভাষাগুলো বলা হয় মধ্য ভারতীয় আর্য ভাষা, সেটাও পেলাম। মোটামুটি খ্রিস্টপূর্ব 400 থেকে 550 মধ্যে যে ভাষাগুলো প্রচলিত, এই প্রাকৃত ভাষাগুলোর নাম স্তর। এই বিভিন্ন অপভ্রংশ থেকে এই জায়গায় পেলাম, বিভিন্ন উৎপন্ন হয়েছে অপভ্রংশ। আমরা কোথায় দিয়েছি, এই দেখো প্রাকৃত পরে যে অংশটা দিয়েছি নামটা অপভ্রংশ। এই অপভ্রংশ থেকে আমাদের কনফিউশন হয়ে যায়, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং ডক্টর সুনীতি কুমারের কাছাকাছি গিয়ে আমরা এই জায়গায় একটু বিভ্রান্তিমূলক হয়ে যায় আমাদের, যে ইনারা দুইজন কি বলেছেন। আমি সহজ করে দিয়েছি, আমি সহজ করে বললাম প্রাকৃতই, দুজনেই নাম দিয়েছে প্রাকৃত, কিন্তু ডক্টর শহীদুল্লাহ বললেন না গৌড়ীয় প্রাকৃতির নাম দিব, আর ডক্টর সুনীতি কুমার বললেন না, এটার নাম আসলে কি হলো মাগধী প্রাকৃত। এই দুই দ্বন্দ্বের মধ্যে আমরা একটা জায়গায়, তাহলে এই দুটো দ্বন্দ্ব থেকে আমরা একটা বিকৃত ভাষা পেলাম। সেই বিকৃত ভাষার নাম কি, অপভ্রংশ। তোমরা জানো অপভ্রংশের পরেও কিন্তু আরও স্তর আছে, অপভ্রষ্ট বলা হয়, তারপরে এটা এই বেঁকে বেঁকে আরও 3-4টে নাম আছে, আমাদের এত দরকার নেই। এরপরেই সরাসরি বঙ্গ কামরূপী, আর আমরা যাকে বললাম মা, আমরা যাকে বললাম মেয়ে, আমরা যাকে বললাম বোন। কিন্তু এই জায়গায় কোনো জায়গায় সংস্কৃতের সাথে আমাদের বাংলার সম্পর্ক নাই। তাহলে কেন নয়, দেখো সংস্কৃত কোথায় এসে, এই জায়গায় এসে, সংস্কৃত এই জায়গায় এসে কিন্তু সম্পূর্ণ আটকিয়ে গেছে এই জায়গার মধ্যে, এদিকে আসেই নেই, এদিকে তার দিক চলে গেছে অন্যদিকে, অর্থাৎ সংস্কৃত সম্পূর্ণ অন্যদিকে চলে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমাদের সহজ সাধ্য কথা, যে সংস্কৃত কখনোই সংস্কৃত মেয়ে বাংলা নয়, এটা আমরা বুঝতে পেরেছি। আর যেহেতু যদি আমরা বাংলা মা বলতেই চাই, বা দুষ্টু মেয়েই বলতে হবে, মেয়ে বলতে হলে দুষ্টু মেয়ে বলতে হবে, কেননা এই পর্যন্ত আসার পরে সে নিজ পর্যন্ত যায় নাই, অর্থাৎ শেষ পর্যন্ত সে তার সংসারে থাকে নাই, সে সম্পূর্ণ বেঁকে গেছে, সম্পূর্ণ অন্যদিকে চলে গেছে। আশা করি তোমাদের এ ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে আমাকে করবে, এবং আর কোনো প্রয়োজন হবে না ইনশাল্লাহ। আমি কিছু প্রশ্ন বলে দিই, কি প্রশ্ন আছে। 1 নম্বরের প্রশ্নগুলো ভালো করে, প্রথম প্রশ্ন আসে, ভাষা বংশের নাম কি। দেখো প্রথম বলবো ইন্দো ইউরোপীয়, ভাষা বংশের নাম ইন্দো ইউরোপীয়। এরপরে দেখবা ভাষা বংশের শাখা, কোন শাখা থেকে, দুটো শাখা, এক শাখার নাম হচ্ছে কেন্তুম শাখা, আর একটা নাম হচ্ছে শতম শাখা। তাহলে প্রশ্ন হতে পারে কোন শাখা, তোমার নাম হলো শতম শাখা, যদিও এটা তোমাদের আসবে না, হয়তো পরে লেভেলে গেলে আসবে। আচ্ছা, এরপরে দেখো আমরা শাখার কোন অংশ থেকে, অর্থাৎ ভারতীয় আর্য থেকে এসছে। এই ভারতীয় আর্যের পরে কি হয়েছে, প্রাচীন ভারতীয় আর্য থেকে এসছে। প্রাচীন ভারতীয় আর্যের পরে কি অংশ, কোন অংশ থেকে সরাসরি এসছে, প্রাকৃত থেকে। এই প্রাকৃত থেকে কার প্রাকৃত, একটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রাকৃত, আর একটা সুনীতি কুমারের প্রাকৃত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বললেন যে, উনি কি বললেন, যে গৌড়ীয় কথা বললেন, আর সুনীতি বললেন মাগধী। তাহলে আমাদের আলাদা হয়ে গেল, একটা শহীদুল্লাহর কথা, একটা মানে তোমার সুনীতির কথা আমরা পেয়ে গেলাম, দুইজন এরকম বলেছে। এই দুটোই ঠিক রাখলাম, এই দুটো ঠিক রাখার পরে কি হলো, নাম দিলাম বিকৃত। নাম দেওয়ার পরে কি নাম হলো, অপভ্রংশ।
আর অপভ্রংশ, তাহলে তার থেকে চলে আসলো বঙ্গকামরূপী। তাহলে সরাসরি যদি বলে বাংলা ভাষা সরাসরি কোথা থেকে আসছে, 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বঙ্গকামরূপী। ক্লিয়ার? বঙ্গকামরূপী থেকে বাংলা ভাষা আসছে। ওকে, এখন এরপরে যদি একটু এক্সট্রা জানতে চাও, তোমাদের কিউরিওসিটি বসে আমি বললাম যে মা কে, মা হচ্ছে বঙ্গকামরূপী, মেয়েকে, মেয়ে হচ্ছে বাংলা, বোনকে, বোন দেখো এই বঙ্গকামরূপী থেকে শুধু বাংলা তা কিন্তু নয়, তার আরো কয়েকটা মেয়ে ছিল। এর অন্যতম মেয়ের নাম হচ্ছে উড়িয়া এবং অসমিয়া। তাহলে এই বাংলার সাথে উড়িয়া এবং অসমিয়ার সম্পর্ক কি? বোন। ক্লিয়ার? তাহলে আমরা এখন বোন বা মা বলছি কেন? কারণ ভাষা তো মা, বুঝতে পারছো? এই জন্য মায়ের জাতি বা মা, এই জন্য তাকে খুশি হয়ে আমরা মা বোন করতে পারি। ওকে, তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা, আমার অত্যন্ত প্রাণপ্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এইটি আসো, আমি তোমাদেরকে অত্যন্ত পছন্দ করি এবং তোমাদের জন্য খুবই আমরা বাংলা ডিপার্টমেন্ট থেকে পরিশ্রম করছি যাতে তোমরা 90% নাম্বার পাও। আমি চাই তোমরা 100%-এর নাম্বার পাবে, ঠিক আছে? তো সেই লক্ষ্যে আমরা কষ্ট করে যাচ্ছি এবং তোমরা উপস্থিতিও খুব ভালো, কিন্তু আমি আরও আশা করেছিলাম যে তোমরা উপস্থিতি, কিন্তু তোমাদের আমি আরও বেশি বেশি উপস্থিতি চাই। উপস্থিতি যত বেশি হবে তোমাদের শিক্ষকরা তত আগ্রহ পাবে, ঠিক আছে? সুতরাং তোমাদের উপস্থিতি যদি কম হয় তাহলে শিক্ষকরা আগ্রহ কম পাবেন। আমার ক্লাসটা আমি দেখেছি তোমরা 90 পর্যন্ত, সেদিন 115 পর্যন্ত ছিল, কিন্তু সেটা সব ক্লাসেই তোমাদের উপস্থিতি থাকতে হবে। আমি জানি তোমাদের অনেক সীমাবদ্ধতা আছে। 1 নম্বর সীমাবদ্ধতা যে মোবাইলের ব্যাপারটা থাকতে পারে, তারপর 2 নম্বর সীমাবদ্ধতা হচ্ছে অনেক সময় চোখে অনেক কষ্ট হয়, কিন্তু তারপরেও বাবা, তারপরে যে কাজটা করতে হবে যে আমাদের তো আসলে থাকতে হয়, হ্যাঁ, আমাদের তো ক্লাসগুলো করতে হয়। এই যে লকডাউনের মধ্যে দেখো যে অন্যান্য স্কুল কিন্তু কিছুই করছে না, কিন্তু আমরা তোমাদের স্কুল কিন্তু অনেক চেষ্টা করছে। আর বিশেষ করে এবার দেখো ক্লাস 10-এর কিন্তু এসএসসিতে বাংলা রেজাল্ট আল্লাহর রহমতে খুবই ভালো হয়েছে অন্যান্য বছরের তুলনায় এবং সন্তোষজনক হয়েছে। তো এই সন্তোষজনক রেজাল্টটা আরও যাতে আমরা তোমাদের ক্ষেত্রে আমরা এখন যদি আরও একটু পার্সেন্টেজ বাড়াতে পারি, অর্থাৎ সেক্ষেত্রে যদি আমরা এটাকে অ্যাটলিস্ট আমার 70% আমি যদি এ প্লাস পাই, আর তোমরা জানো যে তোমাদের এ প্লাস পাওয়াটা খুব টাফ হয়ে গেছে, কারণ 90%, এই জন্য সম্পৃক্ততা বেশি থাকতে হবে। আমি এই ক্লাসে তোমাদের 115 জন করে দেখেছি, আজকে তোমাদের 85-90 জন। তো আর 10 জন কই, তাদেরকে ট্যাগ করো। আমি এখন সৃজনশীল নিয়ে একটা সৃজনশীল নিয়ে আলোচনা করব এবং এটা তোমাদের হোমওয়ার্ক দিব। হ্যাঁ, আজকে হোমওয়ার্ক দিব এবং একটু বুঝিয়ে দেবো। ওকে, মুছে দিলাম। সবাই একটু, তোমাদের সম্ভবত এটা আমরা দিয়েছি, হ্যাঁ, এখন একটু আলোচনা করে দিই। এটা যেহেতু দিয়েছি একটু আলোচনা করে দিই এবং তোমরা এটা লিখে ফেলো। জিনিসটা হচ্ছে উদ্দীপক। উদ্দীপক কি আছে? উদ্দীপক, মোস্ট ইম্পর্টেন্ট উদ্দীপক ভাষা সর্বদা পরিবর্তনশীল। পরিবর্তনশীল, বহমান নদীর স্রোতের মতো। স্থান, কাল, পাত্র ভেদে ভাষা রূপ পরিবর্তিত হয়।
হবে অনেক বিবর্তনের মধ্য দিয়েই বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষা সৃষ্টি। ওকে, এই ক নম্বর দেখো, ক কোন ভাষা বংশ থেকে বাংলা ভাষা সৃষ্টি। ওকে, এক নাম্বার। ক নাম্বার দেখো, ক নম্বরের একটা প্রশ্ন দিই। দেখো কিভাবে একটি নতুন ভাষা সৃষ্টি হয়। ঠিক আছে, ব্যাখ্যা করো। এটা নাম্বার 2। ক নাম্বার দেখো, উপরে বা উদ্দীপকটি কিভাবে বাংলা ভাষা জন্মকথা নামক প্রবন্ধের সাথে সম্পর্কিত, এর যৌক্তিকতা আলোচনা করো। নাম্বার বাংলা ভাষা বিবর্তনে প্রকৃতি বিশ্লেষণ। এটা 4 নম্বর, এটা 3 নম্বর। ওকে, আমরা দেখো একটা এই জাতীয় একটা প্রশ্ন পড়ে, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমাদের বলেই দিলাম। আমরা এক এক করে আলোচনা করি। কোন ভাষা বংশ থেকে বাংলা ভাষার সৃষ্টি? তোমরা সবাই উত্তর আমাকে লিখে দাও, এক্ষুনি লিখে দেবে। কে কে পারো দেখি। ইংরেজি লেখো, বাংলা লেখো, দুটোই কারেক্ট, কোনো সমস্যা নেই। আমি 1 মিনিট সময় দিলাম, খুব দ্রুত আগে লিখে ফেলো। আই ফিল দ্যাট। তাড়াতাড়ি লেখো। ক নাম্বার উত্তর দাও। কোন ভাষা বংশ থেকে বাংলা ভাষার সৃষ্টি? ক নাম্বার উত্তর নিজেরা দিবে, আমি উত্তর দিয়ে দিব না। এখনো পর্যন্ত একটা উত্তরও পাই নাই। ঠিক আছে, তোমরা তাড়াতাড়ি উত্তরটা দিয়ে ফেলো। কোন ভাষা বংশ থেকে বাংলা ভাষার সৃষ্টি? আমি যদি তোমাদের ক্লাসটা আমি ব্যর্থ তখনই মনে করবো যদি এর উত্তরটা তোমরা না পারো, এবং উত্তরটা তোমরা যদি না দাও, তাহলে আমি মনে করবো আমি তোমাদের এতক্ষণ যা করিয়েছি কোনো কিছুই আসলে তোমার উপকারে লাগেনি।
অন্তত ক নাম্বার উত্তরটা দাও। খ নাম্বারটা আমি তোমাদের বলে দিচ্ছি, কিন্তু ক নাম্বার উত্তরটা দাও প্লিজ। আর গ নাম্বারটা আমি বুঝিয়ে দিব। দেখো চার্ট যাদের আছে তাদের গ এবং ঘ উত্তর করা কোনো সহজ নাই, এই উত্তর করা কোনো জটিলতা নাই। এখানে অনেক উত্তর দিয়েছো, ভেরি গুড, হ্যাঁ ইন্দু পর্যন্ত দিলেও হবে, ভেরি গুড। কিন্তু বানানটা খুব মনে রাখবে, বানানটা কিন্তু ভুললে চলবে না। হ্যাঁ এই তো লক্ষ্মী বাচ্চারা খুবই সুন্দর উত্তর দিচ্ছ, ভেরি গুড, ভেরি গুড, খুব খুশি হলাম। এখন আমরা চলে যাব, প্রথম কোথায় যাব? উত্তর দিতে থাকো। আমি ক্লাস শেষে সবার দেখব এবং আজকে একটা হোমওয়ার্ক দিব, কিন্তু হোমওয়ার্কটা সবাই করে পাঠাবে। এবং এই হোমওয়ার্কটা কিন্তু এর আগেও উত্তর করে দিয়েছি, কিন্তু হোমওয়ার্কটা দিব, মাথায় রেখো। গ অথবা ঘ নাম্বারের একটা উত্তর দিব, গ অথবা ঘ নাম্বার উত্তর। আজকে আমি খ করিয়েছি, গটা করাইনি, গটা আমি করাবো আজকে। গ নাম্বার তোমাদের করিয়ে দেবো, ঘ নাম্বার অথবা গ নাম্বার উত্তর, মানে 4 মার্কস অথবা 3 মার্কসের উত্তরটা তোমরা বাসায় করে আমাকে পাঠাবে, ওকে? তাহলে ক নাম্বার উত্তর দিয়েছো, তাই না? সবাই তুলে নাও। এখন দেখো আমি উদ্দীপকটা পড়াচ্ছি। ভাষা সর্বদা পরিবর্তনশীল। কি পয়েন্ট কি? পরিবর্তনশীল। কোথায় পেলাম? আমরা যে চার্ট করেছিলাম অথবা তোমরা যে বই পড়েছিল, তাই না? আমি একটা চার্ট করিয়েছিলাম, এই চার্টটাই তোমাদের স্যার পড়িয়েছিলেন না? ওই স্যার সুন্দর করে পড়িয়েছিলেন, কিন্তু আমি নিজেও দেখেছি। তো যেহেতু পড়িয়েছিলেন, ওই মনে করো স্যারের চার্ট আর স্যারের ওই পড়াটা একসাথে সমন্বয় করো, আর বই করলে কি হবে? দেখো পরিবর্তনশীল, ওকে? তাহলে ভাষা হলো পরিবর্তনশীল, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বহমান নদীর স্রোতের মতো। বহমান কি? যে নদী আটকিয়ে নাই, যে নদী সীমাবদ্ধতা নাই, যে নদী শেওড়া দিয়ে তার স্রোতটা সীমাবদ্ধভাবে আটকে যাবে, অথবা যে নদীর স্রোত এখন স্থির হয়নি, সেটা বহমান নদী। তারপরে তাহলে 1 নাম্বার বহমান স্রোতের মতো, তাহলে সর্বদা সব চলমান, প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। স্থান কাল পাত্র ভেদে। স্থান মানে কি? স্থান মানে আমি কোথায় আছি? ঢাকায়। আমি ঢাকায় কথা বলছি এক ধরনের, আমার হোম ডিস্ট্রিক্ট ধরো যশোর। আমি যশোরে গেলে কিন্তু আমিকে মুই বলি, আমিকে মুই বলি, আমি বলছি মুই যাব না, এটা কিন্তু যশোরের ভাষা। আবার নোয়াখালীরা সম্ভবত পানিকে হানি বলে না? কেউ আছো নোয়াখালী? কে কে আছো নোয়াখালী? কেউ আছো? হ্যাঁ, পানিকে কিন্তু হানি। রংপুর এলাকার লোক মানুষের নাকি লাল, তোমার সম্ভবত লালকে নাল বলে, আর শরীরকে শরীর বলে। তো যাই হোক, এরকম এটার নাম হচ্ছে কি বললাম? স্থান ভেদে। স্থান ভেদে পরিবর্তন হলো। কাল কি? কাল মানে টাইম। টাইম কি? আজ থেকে 500 বছর আগে যে ভাষায় কথা বলেছি, এখন কিন্তু সেরকম নয়। আজ থেকে 500 বছর আগে যখন প্রমোদ চৌধুরী আসার আগ পর্যন্ত কিন্তু আমরা সাধু ভাষায় কথা বলতাম, তাহলে পরিবর্তন হলো। তাহলে এটা হচ্ছে কাল। পাত্র মানে কি? পাত্র মানে পার্সন। আমি এক ধরনের কথা বলছি, তুমি আরেক ধরনের কথা বলছো। তারপর ওই চিটাগাঙের মানুষরা নাকি এরকম করে বলে যে পয়াকার তয়সি ল ঠিলা, পয়াকার তয়সি ল ঠিলা, এরকম নাকি তারা বলে। মানে বানান করছে ঠিক, কিন্তু তারা শব্দটা পড়ছে। এটা কিন্তু সৌন্দর্য, এটা কিন্তু একটা আর্ট। আর্টটা কি? যে তারা দেখো বইয়ের ভাষাটা পড়ছে, কিন্তু উচ্চারণটা করছে অন্যরকম। এটা তাদেরকে দেখো কত সুন্দর জিনিস। অর্থাৎ ভাষার এটা পরিবর্তন মানে কি? বিকৃত নয়, পরিবর্তন মানে সৌন্দর্য। আমরা আমাদের মতো সুন্দর করে নিচ্ছি। আমরা কিভাবে বলতে তোমরা স্বাচ্ছন্দ্য বোধ করি, সেই জিনিসটাই কিন্তু সৌন্দর্য। তাহলে ভাষার সৌন্দর্য এটা। তাহলে কি হলো? পাত্র ভেদে মানে পার্সন ভেদে পরিবর্তন হতে পারে। আমি এক রকম বললাম, তুমি আরেক রকম বললে, এরকম। এরপর দেখো ভাষার রূপ পরিবর্তন হয়, ভাষার রূপ পরিবর্তন হয়, ভাষার বর্ণ পরিবর্তন হয়, ভাষার উচ্চারণ পরিবর্তন হয়, অনেক কিছু হতে পারে। তবে তা অনেক বিবর্তনের মধ্যে, বিবর্তন মানে কি? বিবর্তনই হচ্ছে পরিবর্তন। অনেক সময় প্রেক্ষাপটে অনেক পরিবর্তন হয়, সেই বিবর্তনের মাঝে বাংলা ভাষার সৃষ্টি। সব শেষে যে অংশটা হয়েছে সেটার নাম বাংলা ভাষা। আমরা চার্টে কি পেয়েছি? সব অংশের শেষ অংশ বাংলা ভাষা। বাংলা ভাষা যখন পেলাম, আমরা কি বললাম? বাংলা আমাদের মায়ের ভাষা। আর এই বাংলা বঙ্গ কামরূপী থেকে এসছে। তাহলে বঙ্গ কামরূপীর পরের স্টেপের নাম হচ্ছে বাংলা ভাষা। তাহলে আমরা বাংলা ভাষা পেলাম, বাংলার স্থান কত? চতুর্থ। এটাও মনে রাখবো। তাহলে আমার কি হলো? আমি উদ্দীপকটা বুঝলাম।
উদ্দীপকটা আমি কিন্তু বুঝে ফেলেছি। এখন আমার উদ্দীপকের সাথে সাথে কোন জিনিসটা বুঝবো? 1 নাম্বার, তোমরা সবাই উত্তর দিয়েছ। তোমরা কি প্রায় 90 জন এখানে উপস্থিত আছো, সবাই উত্তর দিয়েছ না? আমি মনে হয় এই সব মিলিয়ে 20টা উত্তর পেয়েছি। উত্তর এখনো দাও নাই কেন? আচ্ছা, যদি উত্তর না দাও তাহলে তোমার উত্তরটা, আমরা জানি যে উত্তরটা হচ্ছে ইন্দো ইউরোপীয়। ভাষা বংশের নাম ইন্দো ইউরোপীয়। বানানটা ঠিক রাখবে। এখানে লিখলাম ইন্দো ইন্দো ইউরোপীয়, এটা হচ্ছে ভাষা বংশ। হ্যাঁ, ওকে। তাহলে তোমরা উত্তর দিবে কোন ভাষা বংশ থেকে আসছে, লিখবে ইন্দো ইউরোপীয় থেকে, ইন্দো ইউরোপীয় আদিবাসী বা ভাষা বংশ থেকে বাংলা ভাষার উৎপত্তি। এটা 1 নম্বরের জন্য রাইট আনসার। কিভাবে একটি নতুন ভাষা সৃষ্টি হয়? 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন এটা সবাই পারবে। তারপরেও তোমরা যদি কাগজ কলমে, তোমরা কি কাগজ কলমে লিখে নিতে চাও না আমি পরে অ্যান্সার করে দিব? দুটো অংশ থাকবে। দেখো তোমরা, আমি একটু বুঝিয়ে দিচ্ছি, আজকে এত সময় পাবো না আমরা, আমি বুঝিয়ে দিচ্ছি, এটা হোমওয়ার্ক করবে। এখন দেখো কিভাবে কিভাবে প্রশ্নটা আছে, কিভাবে কিভাবে মানে কি উপায়ে একটি নতুন ভাষার সৃষ্টি হয়। আমরা চার্ট মনে আছে, ভাষায় কি চার্ট দেখবা? দেখবা সরাসরি ইন্দো ইউরোপীয় থেকে, ভারতীয় আর্য থেকে, প্রাকৃত থেকে, দেখো আস্তে আস্তে ভাগ হয়ে গেল এইভাবে। তাহলে কি হলো? একদিকে বাংলা হলো, আর সব শেষে কথা বলবো, বাংলা হলো, অসমিয়া হলো, তারপরে এই ভাষাগুলো কি হলো? একটা একটা নতুন ভাষার সৃষ্টি হলো। তাহলে এটা কি এইভাবেই নতুন ভাষার সৃষ্টি, অর্থাৎ স্থান কাল পাত্র ভেদে আমরা এক এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেলে ভাষার রূপের পরিবর্তন হয় এইভাবেই। তারপরেও এটা আমি একটা ক্লাস একটু তোমরা বলে দিই, তোমরা একটু মনে রাখবে, এটা যেহেতু পরবর্তীতে টেনে টেনে দেখবে। আমি উত্তরটা করে দিচ্ছি। উত্তরটা হচ্ছে এইভাবে লিখবে, জ্ঞানমূলকে লিখবে, বদলে যাওয়া বা ক্রম পরিবর্তনশীলতার মাধ্যমে একটি নতুন ভাষার জন্ম হয়। এটা জ্ঞানে লিখবে। এরপর লিখবে প্রয়োগে লিখবে, অনুধাবনে লিখবে, ভাষার ধর্মই বদলে যাওয়া, মানুষের মুখে মুখে বদলে যায় ভাষার ধ্বনি, রূপ বদলে যায়, শব্দের বদল ঘটে অর্থের, অনেক দিন কেটে গেলে মনে হয় ভাষাটি একটি নতুন ভাষা হয়ে উঠেছে। আর এভাবেই একটি নতুন ভাষার জন্ম হয় বা সৃষ্টি হয়। বোঝা গেছে? বুঝতে পেরেছ কি বললাম? প্রথম বললাম বদলে যাওয়া মানে পরিবর্তিত হওয়া, ভাষার অক্ষর পরিবর্তন হয়, তারপরে ভাষার রূপ বদলে যায়, ভাষার অর্থ বদলে যায়। এইভাবে হতে হতে একটা নতুন সুন্দর একটা ভাষার সৃষ্টি হয়। আর এইভাবে একটা নতুন ভাষা তৈরি হয় পরিবর্তনশীলতার মধ্যে দিয়ে। বলবা দেখো উদ্দীপক কিভাবে বাংলা ভাষার জন্মকথা নামক প্রবন্ধের সাথে সম্পৃক্ত। উদ্দীপক এবং বলবা উদ্দীপকের সাথে সম্পৃক্ততা আছে, কারণ উদ্দীপকে ভাষার বদলে যাওয়ার কথা বলা হয়েছে এবং একটি ভাষা বাংলা ভাষা পাওয়ার কথা বলা হয়েছে, এবং আমাদের বাংলা ভাষার জন্মকথাও ভাষা সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করা হয়েছে। সুতরাং উদ্দীপকের সাথে আমরা ঠিক আছে। তাহলে দ্বিতীয় স্টেপে কি লিখবা? এই গ নম্বরের দ্বিতীয় স্টেপে লিখবা যে বর্ণনা করবা। কিসের বর্ণনা? আবার বলি, আমরা দ্বিতীয় স্টেপে বর্ণনা করব আমাদের টেক্সট কি আছে? টেক্সটে আছে তোমার বাংলা ভাষার জন্মকথা। বাংলা ভাষার জন্মকথা আলোচনা করবে যে এইভাবে যে ইন্দো ইউরোপীয় আদিগোষ্ঠী থেকে তুমি কিন্তু শতম না দিলেও এটা এক্সট্রা, যদি দিতে চাও কোনো সমস্যা নেই। শতম, এটা শতম কিন্তু শাখা, দুটি শাখায় বিভক্ত। শতম শাখা থেকে আসলো ইন্দো ইউরোপীয়, একদম শর্টকাট করে ফেললে। এরপরে চলে আসলো প্রাকৃত দুটো অংশ হলো, একটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে এবং আরেকটা সুনীতি কুমারের মতে। এই দুই মত একত্রিত করলে অপভ্রংশ হলো, অপভ্রংশ থেকে বঙ্গ কামরূপী, তারপরে বাংলা ভাষার জন্ম হলো। এইটা অনুরূপভাবে এই জায়গায় কি হচ্ছে? ভাষা পরিবর্তনশীল, অর্থাৎ নদীর স্রোতের মতো পরিবর্তন হচ্ছে, অর্থাৎ একটা এলাকার জল অন্য জায়গায় চলে যাচ্ছে, পরিবর্তন হতে হতে অনুরূপভাবে ভাষার পরিবর্তন হয়েছে। সুতরাং উদ্দীপক এবং বাংলা ভাষার জন্মকথা এই দুই দিক থেকে মিল আছে। ওকে, এরপর দেখো বাংলা ভাষা বিবর্তনের প্রকৃতি বিশ্লেষণ করো। বিবর্তনটা কি? বিবর্তনটা হচ্ছে ওই চার্টটা মনে রাখবা, একদম চার্টের প্রথম থেকে শেষ পর্যন্ত তুলে দিবে।
কি আসলে একটি ভাষা মূল যেখানে হয় সেখানে ভাষাবংশ বলা হয়, আর সেই ভাষাবংশের নাম হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষাবংশ। তার যে শাখা প্রশাখা অনেকগুলো, এর মধ্যে অন্য শাখা এর নাম হচ্ছে শতক, যেটা থেকে আমাদের বাংলা ভাষা এসছে, কিন্তু এর পরবর্তীতে বিশ্লেষণ করে পরিবর্তিত হয়ে ইন্দো ভারতীয় আর্য হলো, তারপরে প্রাচীন ভারতীয় আর্য হলো, এর থেকে বিভিন্ন বিভাগে বিভক্ত হলো, এই বিভাগগুলো ক্রমান্বয়ে পরিবর্তিত হলো এবং কিসের মতো পরিবর্তিত হলো। এরপরে তুমি উদ্দীপক দিয়ে দেবা, নদীর স্রোতের মতো যেমন পরিবর্তিত হয় অনুরূপভাবে পরিবর্তিত হয়েছে ভাষা, এবং সবশেষ একটা সুন্দর ভাষায় পরিবর্তিত হয়েছে। সেই ভাষাটার সর্বশেষ স্তরের নাম হচ্ছে বঙ্গ কামরূপী। এই বঙ্গ কামরূপী ভাষা থেকে অনেকগুলো ভাষা এসছে, এর মধ্যে অন্যতম হচ্ছে বাংলা। আর অসমীয়ার কথা বলেছি, তারপর আর দু একটা ভাষার কথা বলেছি, নাম দিলে দিবা, না দিলে সমস্যা নাই। সবশেষ তার স্তরটির নাম হচ্ছে বাংলা। সুতরাং বাংলা ভাষাটা আমরা এখানে পেয়েছি, বুঝতে পেরেছ? তাহলে বাংলা ভাষার প্রকৃতি এইভাবে পরিবর্তন হচ্ছে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের আর আজকে অনেক কষ্ট করেছো, তোমাদেরও ধৈর্য নেই। তোমরা আমাকে বলে দাও পরবর্তীতে কোন অংশ তোমাদের দুর্বোধ্য মনে হচ্ছে, আমরা সেটা পড়িয়ে দিব, ক্রিয়েটিভ করিয়ে দিব। আর আশা করি তোমরা সিকিউগুলো পেয়েছো, এক এক করে সিকিউগুলো কোনো জায়গায় না হলে আমাদের করে দিবে। আর আমি একটা হোমওয়ার্ক দিব। হোমওয়ার্ক কোনটা? আমার চার্টটা তৈরি করা তো আছেই, চার্টটা মনে রাখবে। আর হচ্ছে তোমরা লাস্ট এটা হোমওয়ার্ক করে নিবে 4 নম্বরের জন্য। এটা লিখে নাও হোমওয়ার্ক, বাংলা ভাষার বিবর্তনের প্রকৃতি বিশ্লেষণ করো। এটা আমরা এটা হোমওয়ার্ক দিলাম। হ্যাঁ, এটা লেখো, এটা তোমাদের উত্তর ইয়েতে আছে, তোমাদের যে শীটটা দেওয়া হয়েছিল শীটটাই আছে। বাংলা ভাষার বিবর্তনের প্রকৃতি বিশ্লেষণ করো, আমার হোমওয়ার্ক তাই। আমি এখানে আরেকবার লিখে দিচ্ছি 4 নম্বরের জন্য। লেখো হোমওয়ার্ক, বাংলা ভাষার বিবর্তনের প্রকৃতি বিশ্লেষণ করো। ওকে, এটা হোমওয়ার্ক। তোমরা আগের মতোই, আগে যেভাবে দিয়েছিলে সেভাবে হোমওয়ার্কটা দিবে। 4 মার্কস, এর জন্য 4 মার্কস। ঠিক আছে, এর জন্য 4 মার্কস হোমওয়ার্ক দিয়ে দিবে। তো ঠিক আছে, আমি বিদায় নিব। তোমরা রেস্ট নিবে, নাস্তা করবে, ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে, বাংলার প্রতি খেয়াল রাখবে, জোর দিবে, যত বেশি পড়বে। মনে রাখবে, আবারও বলছি 90% প্লাস, 90 পেতে হবে। টার্গেট আমাদের 95, আমাদের 90 পেতে হবে। এর নিচে টার্গেট করো না প্লিজ। আর উপস্থিতি সামনের ক্লাসে বেশি থাকবে। আর কোনটা প্রবলেম আমাকে লিখে জানাবে। খোদা হাফেজ।